দিনটা ছিল বৃষ্টির দিন। একটা চার্চে একটা মহিলার দাফনের কাজ চলছিল। ও সময় হাতকড়া পরানো কেউ একজনকে পুলিশ এই জায়গায় নিয়ে আসছিল। মূলত যে মহিলার দাফন কাজ চলছিল সেটা ছিল এই লোকটার স্ত্রী। এর নাম হচ্ছে ব্যাটরি। ব্যাটরি তার ওয়াইফের লাশের দিকে এক নজরে তাকিয়ে আছে। তার চোখে মুখে দুঃখের কোনো সঞ্চয় নেই, যেন ভয়ানক আর রহস্যের এক আগুন জ্বলছে। এইখানে সিনটা কাট হয়ে রাতে ডক্টর সেলিম নামের এই লোকটার উপর চলে যায়। ডক্টর সেলিম একজন হার্ট সার্জন। কাজ শেষ করে রাতের দিকে বাসায় ফিরছে। নির্জন রাস্তা, আশেপাশে তেমন কেউ নেই। ঠিক এই জায়গায় আসতেই হঠাৎ করেই ডক্টর সেলিমের গাড়ির সামনে রহস্যময় কোনো এক লোক এসে দাঁড়িয়ে পড়ে। লোকটা এসে ডক্টর সেলিমকে তার গাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। যার সাথে সাথে আমরা দেখি নিউজে এই ডক্টর সেলিমের মিসিংয়ের ব্যাপারে বলছিল। এরপর সিনেকান থেকে সোজা একটা হসপিটালের মর্চরি রুমের দিকে শিফট হয়ে যায়। এইখানে আমরা ইন্সপেক্টর মাইকেল নামের এই লোকটাকে দেখি। মাইকেল কোনো একটা কাজে এখানে এসেছিল। তখনই তার কাছে একটা কল আসে, জঙ্গলের মধ্যে নাকি কেউ একজনের একটা লাশ পাওয়া গেছে। মাইকেল বলে, তোমরা সেখানে গিয়ে পৌঁছো, আমি এখানে একটা কাজে এসেছি, ওটা শেষ করে আসছি। বলে মাইকেল মর্চরি রুমের ভিতরের দিকে যায়। এইখানে আমাদের সাথে পরিচয় হয় ডক্টর ভাদ্রার সাথে। এই ডক্টর ভাদ্রা শহরের সিনিয়র একজন পোস্টমর্টম ডক্টর। মূলত এখানে মাইকেল একটা পোস্টমর্টম রিলেটেড বিষয়ে ভাদ্রার কাছ থেকে জানতে এসেছিল, যে কেসটা রিসেন্টলি তাদের হাতে এসেছিল। তো ভাদ্রাও পোস্টমর্টম করার পর তার মতো করে বলে যে স্যার, এই কেসটা আপনাকে অনেক নিখুঁতভাবেই তদন্ত করতে হবে, কারণ এই মেয়েটার সাথে কোনো একজন না, অনেকগুলো লোক মিলেই তার সাথে খারাপ কাজ করেছে। শুধু তাই নয়, এসব করার পর এর প্রাইভেট পার্টে অনেক খারাপভাবেই নির্যাতন করা হয়েছে। এসব শুনে মাইকেলের তো মাথা খারাপ হয়ে যায়। বলে, এইসব কাজগুলো যারা করছে না, যদি তাদের ধরে তাদের সাথেও এরকম করে সোজা তাদের উপরে পাঠিয়ে দিতে পারতাম, তাইলে মন শান্তি পেত। যাই হোক, এখন আপনাকে একটু আমাদের সাথে একটা ক্রাইম সিনে যেতে হবে। খবর এসেছে জঙ্গলের মাঝে নাকি একটা লাশ পাওয়া গেছে। ওইটার তদন্ত করতেই আর ক্রাইম সিনটা দেখে আমাদের কিছু ধারণা দেওয়ার জন্যই। ডক্টর ভাদ্রাও মাইকেলের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ এরকমটা তার জন্য প্রথমবার না। সে হর হামেশাই পুলিশদের এরকম কেসে সাহায্য করে থাকে। এর একটু পরেই তারা ক্রাইম সিনে এসে পৌঁছে। এইখানে দেখা যায় গাড়িসহ একটা লোককে আগুন অনেক ভয়ানকভাবে পুড়িয়ে মারা হয়েছে। ডক্টর ভাদ্রাও এসে তার মতো করে সবকিছু ভালো রকম করে দেখছিল। আর সবকিছু দেখার পর মাইকেলকে সে বলে, মাইকেল, এই যে গাড়ির ভিতর যার বডি পড়ে আছে তাকে অন্য কোথাও মারা হয়েছে। এখানে নিয়ে এসে জাস্ট গাড়িসহ তার ডেড বডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর গাড়ির হালত এবং টেম্পারেচার দেখে যা মনে হচ্ছে, এই তো ধরো 5-6 ঘন্টা আগেই পেট্রোল ঢেলে এই কাজটা করা হয়েছে। কথা মতো এখানে পাশেই একটু খোঁজাখুঁজি করতেই পেট্রোলের একটা গ্যালনও তারা এখানে খুঁজে পায়। এখন পুলিশদের ধারণা নিশ্চয়ই গ্যালনে কিলারের আঙ্গুলের ছাপ লেগেছে হবে। ওটা থেকে তারা এই কিলারকে ধরে নিতে পারবে। এর পরবর্তী সিনে আমরা সিনিয়র অফিসার বিশালকে দেখতে পাই। এই কেসটার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বিশালকেই। বিশালু ডক্টর ভাদ্রার সাথে দেখা করে কেসটার ব্যাপারে ডিটেলস জানতে চাই। ভাদ্রাও যা কিছু জেনেছে বিশালকে বলতে শুরু করে। বলে, স্যার, যা মনে হচ্ছে একে মারার আগে অনেক টর্চার করা হয়েছে। আর আমরা আমাদের হাই টেকনোলজি ইউজ করে এটাও বের করে নিয়েছি এটা কার বডি। এটা ডক্টর সেলিমের বডি, যে ডক্টর সেলিম দুদিন আগে মিসিং হয়েছিল। যাই হোক, এখান থেকে সিন শিফট হয়ে যায় ওই রাতেই এই মেয়েটার উপর। একজন জার্নালিস্ট ছিল যে কিনা বসে বসে মোবাইল দেখছিল। এখানে রিলস দেখতে দেখতে সে একজন কনস্টেবল একটা রিলসের মধ্যে দেখে একটা কনস্টেবল ডান্স করছিল। আর তার ঠিক পিছনে একটা স্কেচ ড্রয়িং করা, যে স্কেচটা ছিল সেই ডক্টর সেলিমের। এর সাথে সাথে পরবর্তী দিন নিউজে এই বিষয়টা লিক হয়ে যায়। ভেদ্রি নামের এক অপরাধী, সে লকআপের ভিতর সেলিমের স্কেচটা ড্রয়িং করেই এটা বলেছিল যে সে ডক্টর সেলিমকে শেষ করে দিবে। এসব বলেই সে রাগে ক্ষোভে ডক্টর সেলিমের স্কেচটা জেলের ভিতর ড্রয়িং করেছিল। আর এদিকে সত্যিকারেই ডক্টর সেলিমের মার্ডারও হয়ে যায়। এদিকে সেলিমের মৃত্যুতে তার বাবা আলী তো একদমই ভেঙে পড়ে। ছেলের জন্য সে অনেক কান্না করছিল। সাথে তার ছেলের সাথে এরকমটা যে করেছে তার উপর তার অনেক রাগও হচ্ছিল। পরবর্তী সিনেই বিশাল ভেদ্রির লকআপে গিয়ে বিষয়টা তদন্ত করতে শুরু করে, অর্থাৎ সেলিমের স্কেচের বিষয়টা। প্রথমে সে এখানে জেলার থেকে জিজ্ঞাসা করে যে ভেদ্রির সাথে দেখা করতে এখানে কেউ আসতো নাকি। জেলার জানাই, যতটুকু আমরা জানি ভেদ্রির আপন বলতে দুনিয়াতে তেমন কেউই নেই, তাই কেউ এখানে তার সাথে দেখা করতে আসতো না। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে চার্চের একজন ফাদার তার সাথে দেখা করতে আসতো। কিন্তু ফাদার তো এখানে সবার সাথে দেখা করে করে সবার জন্য প্রেয়ার করে। আমার এখনো মনে আছে স্যার, যখন ফাদার লাস্ট টাইম এখানে এসেছিল তখন বের হয়ে যাওয়ার সময় বলছিল
ভেড্রি কাউকে মারতে চলেছে। এরা বিশালকে এসব বলছিল কি এইদিকে দেখা যায় সেই ভেড্রির সাথে এখানে দুজন কয়েদির সাথে একটা ঝগড়া লাগে। সে দুজন কয়েদি ধরে ভেড্রিকে মারধর করতে শুরু করে, তবে ঠিক টাইমে পুলিশরা এসে তাদের থামিয়ে নেয়। এরপর ভেড্রিকে নিয়ে গিয়ে বিশালরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে, বলে তুমি ডক্টর সেলিমের স্কেচটা কেন বানিয়েছিলে, এর কারণ কি? ভেড্রি বলে, এর কারণ বের করা তোমাদের কাজ, যাও পারলে তদন্ত করে কারণ বের করো, আমি তো এত সহজে আমার মুখ খুলব না। বিশালদেরও কিছু করার নেই। এদিকে ডক্টর সেলিমের বাবা তার ছেলের কেসটার জন্য এবং খুনিকে বের করার জন্য সোজা মিনিস্টারের সাথে গিয়ে দেখা করে। তার সাথে মিনিস্টারের ভালো একটা সম্পর্ক আছে, তাই মিনিস্টারও সিনিয়র অফিসার বিশালকে ডেকে সোজা বলে দেয়, যত জলদি পারো এই কেসটা সলভ করে কিলারকে খুঁজে বের করো। আর পোস্টমর্টম ডক্টর ভাদ্রার থেকেও হেল্প নাও, সে আগে অনেক কেসে আমাদের সাহায্য করেছে। কথা মতো ওই রাতে বিশাল ডক্টর ভাদ্রার সাথে দেখা করে কেসটার জন্য। তারা হাত মিলিয়ে এটাই ডিসাইড করে একসাথে হয়ে তারা কেসটা সলভ করবে। এর পরবর্তী সিনে আবারও বিশাল ভেড্রির কাছে এসে তার কাছ থেকে সেই একই বিষয় জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এই জিজ্ঞাসাবাদের সময় এদিকে ডক্টর ভাদ্রারা বাইরে বসে ক্যামেরার সাহায্যে এর ফেসিয়াল এক্সপ্রেশন চেক করছিল, দেখে বোঝার চেষ্টা করছিল এ ঠিক কি বলতে চায় আর কি লুকাচ্ছে। এদিকে বিশালরা ভেট্রিকে ডক্টর সেলিমের সেই ফটোটা দেখিয়ে বলে যে, বলো এর সাথে তোমার কি সম্পর্ক আর তুমি এর স্কেচটা কেন বানিয়েছিলে? এর জবাবে ভেট্রি তেমন কিছু বলছে না, শুধু বলছে এখন তো আমি একে মেরে দিয়েছি। বিশাল বলে, তুমি এখানে বসে বসে বাইরে ওকে কিভাবে মারবে? নিশ্চয় বাইরের কেউ তোমার সাহায্য করছে, বলো কে সেটা? জবাবে ভেট্রি বলে, গডই আমার সাহায্য করছে। বিশাল রেগে গিয়ে ভেট্রিকে দু চারটা মেরে অ্যাঞ্জেল নামের একটা মেয়ের ফটো দেখাতে শুরু করে। এখন অ্যাঞ্জেলের ফটোটা দেখা মাত্রই ভেট্রি যেন একদম অন্যরকম হয়ে যায়, মানে একদম শান্ত ফটোটার দিকে তাকিয়ে আছে। এসব দেখে ডক্টর ভাদ্রা বিশালদের বলে, প্রথমে আমাদের এইটা বের করতে হবে এই অ্যাঞ্জেল মেয়েটাকে, এর সাথে ভেট্রির কী সম্পর্ক আর তার সাথে বা কী হয়েছে। কেননা এটা একমাত্র এমন প্রশ্ন ছিল যেটার জবাবে ভেট্রির এক্সপ্রেশনের চেঞ্জ আসে। এর আগে তাকে যতগুলো প্রশ্ন করা হয়েছিল সবগুলোর জবাবেই সে রাগ দেখিয়েছে, কিন্তু এই প্রশ্নের জবাবে সে একদমই শান্ত হয়ে ইমোশনাল হয়ে যায়। তো এইসব জানার পর পরবর্তী সিনে বিশাল এবং ডক্টর ভাদ্রারা মিলে ভেট্রিকে নিয়ে একটা কবরস্থানে আসে, যেখানে মূলত অ্যাঞ্জেল নামের সেই মেয়েটার সমাধি ছিল। ভেট্রিকে তারা ঠিক অ্যাঞ্জেলের কবরের সামনে নিয়ে আসে, যেখানে আসতেই ভেট্রি অনেক ইমোশনাল হয়ে পড়ে, একদম কান্নায় ভেঙে পড়ে সে। ওদিকে বিশালরা সেখানে চার্চের ফাদার থেকে ভেট্রির অতীতের সম্পর্কে জিজ্ঞাসা করে। তো ফাদার তাদের বলে, তোমাদেরকে ভেট্রির ব্যাপারে জানার আগে অ্যাঞ্জেলের ব্যাপারে জানতে হবে। কমসে কম 25 বছর আগে ছোট্ট বাচ্চা একটা মেয়েকে কেউ চার্চে ফেলে যায়। আমরা সে বাচ্চাটিকে এখানে খুঁজে পাই আর তার নাম রাখি অ্যাঞ্জেল। যেহেতু তার আপন বলতে কেউ ছিল না, তাই আমরা তাকে আপন করে নিই, চার্চের আন্ডারেই তাকে লালন পালন করতে শুরু করি। এইভাবে সে বড় হতে থাকে। একদিন আমাকে বলে যে, ফাদার, স্কুলের সবাই আমাকে নিয়ে মজা করে, অনেক কথা শোনায়, কারণ তাদের সবার বাবা আছে কিন্তু আমার নেই। ফাদার ওই কথার জবাবে অ্যাঞ্জেলকে বলে, তারা যদি দ্বিতীয়বার এরকমটা করে তাহলে তাদের বলিও যে তোমার বাবা জিজাস। এইভাবে আরও কিছু বছর পার হয়, অ্যাঞ্জেলও বড় হয়ে যায়। একদিন সে জিজাসের মূর্তির সামনে দাঁড়িয়ে এটা প্রার্থনা করতে শুরু করে যে তার লাইফেও এমন কারো প্রয়োজন যে তাকে অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসা দিবে, এরকমের একজন জীবনসঙ্গী। আর সাথে সাথে তার এই চাওয়াটাও যেন পূর্ণ হয়ে যায়, কারণ সেইখানে চার্চে ভেট্রিও কোনো একটা কাজে এখানে জয়েন করেছিল। সবসময় তারা যেহেতু এখানে আশেপাশে থাকতো, তাই দুজনের মধ্যে ইশারা ইঙ্গিত চলতেই থাকে। আর এই ইশারা ইঙ্গিত দেখতে দেখতে দুজনের ভালোবাসায় রূপ নেয়, এমনকি দুজন সবার অনুমতিতে বিয়েও করে নেয়, নতুন একটা জীবন শুরু করে। বিয়ের পর দুজন অনেক শান্তিতে হাসি খুশিতে তাদের দিন পার করতে থাকে। একদিন ভেট্রি এসে আমায় বলে যে সে বাবা হতে চলেছে, অ্যাঞ্জেল প্রেগনেন্ট। এখন তার পরিবার যেহেতু বড় হতে চলেছে আর সামনে অনেক খরচাও, তাই তাদের ভালো একটা লাইফের জন্য ভেট্রি চেন্নাই যেতে চায়, ওইখানে সে ভালো কোনো একটা চাকরি করবে। এসব বলতে বলতে ফাদার কান্নায় ভেঙে পড়ে, বলে ওই দিনটাই শেষ দিন ছিল, আমি অ্যাঞ্জেলকে শেষবারের মতো দেখেছিলাম। তারপর খবর আসে অ্যাঞ্জেল মারা গেছে আর ভেট্রিকে পুলিশ জেলে ধরে নিয়ে গেছে। কি হয়েছে, কেন হয়েছে, এইসবের ব্যাপার আমি কিছু জানি না। এদিকে ভেট্রিকে অ্যাঞ্জেলের কবর দেখানোর পর এখন আবারও জেলে নিয়ে যাওয়া হবে, তবে তার আগে তাকে চার্চের ভিতরে নিয়ে যাওয়া হয়। ভেট্রিও কনফেশন রুমের সামনে এসে জোরে জোরে বলতে থাকে যে যে লোকগুলো আমার জীবন বরবাদ করে দিয়েছে তাদের সবাইকে মরতে হবে। এরপর ভেট্রি এখানে ডক্টর ভাদ্রাকে বলে,
আমি আমার নেক্সট টার্গেট সেট করে দিয়েছি। খুব জলদি গড তাকেও সাজা দিয়ে দিবে। এখানে বিশালরা অ্যাঞ্জেলের কবরের উপর একটা লেখা দেখতে পাই, যেটা একটু আগে ব্যাটারি এখানে বসে বসে লিখেছিল। কোনো একটা ধাঁধার মতো সূত্রের সাহায্যে ব্যাটারি যেন এখানে ডক্টর বাদ্রা এবং অফিসার বিশালকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে পারলে পরবর্তী মার্ডারটা থামিয়ে দেখাও। যেতে যেতে বিশাল বাদ্রাকে বলছিল যে এই লেখাটার মানে কি হতে পারে। বাদ্রা বলে এটা বাইবেলের একটা লাইন, যে লেখা অনুসারে কায়েল হচ্ছে দুনিয়ার প্রথম অপরাধী, প্রথম মার্ডারার। টাকার লোভে পড়ে সে নিজের ভাইকে হত্যা করেছে, আর তারপর থেকেই এখন পর্যন্ত যতগুলো মার্ডার হয়েছে তা এই কায়েলের মার্ডার অনুসারে হয়েছে বা হবে। ওই রকম একটা অভিশাপ ছিল এটা, যার লাইন বাইবেলে এসেছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ব্যাটারির পরবর্তী টার্গেটের সাথে এই লাইনের কি সম্পর্ক। এইভাবে এসব নিয়ে ভাবতে ভাবতে তারা যাচ্ছিল কি, তখনই এই জায়গায় আসতেই কেউ তাদের গাড়ির উপর হামলা করে দেয়। ডক্টর বাদ্রারা বুঝতে পারে এই হামলাটা ব্যাটারিকে মারার জন্য করা হচ্ছে, কারণ ব্যাটারিও তাদের সাথে গাড়িতে ছিল। যেমন তেমন করে তাড়াতাড়ি তারা ওইখান থেকে বেঁচে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। পরবর্তী সিনে বাদ্রা কেসটাকে আরও ভালো মতো জানার জন্য অ্যাঞ্জেলের অ্যাটপসি রিপোর্টগুলো চেক করতে শুরু করে। আর অ্যাটপসি রিপোর্ট অনুযায়ী অ্যাঞ্জেলের মৃত্যুর আগে তার ট্রিটমেন্ট জেসি হসপিটাল নামের একটা হসপিটালে হয়েছিল। আর শকিং বিষয় হচ্ছে এটা ওই হসপিটালই যেখানে ডক্টর সেলিমও কাজ করত। এখন রিপোর্টটা পড়ার পর ডক্টর বাদ্রা বিশালকে রিপোর্টটা দেখিয়ে বলে, বিশাল, এই রিপোর্ট অনুযায়ী অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে প্রেগনেন্টও ছিল, মাথায় গুরুতর আঘাত লেগেছে। তারপর তার ট্রিটমেন্টের জন্য তাকে জেসি হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওইখানে তার ট্রিটমেন্ট চলে। কিন্তু শকিং করা বিষয় হচ্ছে এই যে তার অ্যাক্সিডেন্টের এই বিবরণগুলো দেখে এটা তো শিওর তার ট্রিটমেন্ট করানো উচিত ছিল জেসি হসপিটালের কোনো সার্জন দিয়ে। কিন্তু অ্যাটপসি রিপোর্ট অনুযায়ী তার ট্রিটমেন্ট করেছে ডক্টর সেলিম, যে কিনা একজন হার্ট স্পেশালিস্ট। আর ওই ট্রিটমেন্টের পরেই অ্যাঞ্জেল মারা যায়। আমার মনে হয় এইখানে কোনো না কোনো একটা গড়বড় তো আছেই। বিশাল বলে, এরকমটা হলে তো আমাদের আরও গভীরে যেতে হবে। অ্যাঞ্জেলের বডির পোস্টমর্টমটা আমাদের পুনরায় আবার করে দেখতে হবে। বাদ্রাও বলে, হ্যাঁ এইটাই। একবার যদি আমি অ্যাঞ্জেলের বডিটা পেয়ে যাই তাহলে পুনরায় তার পোস্টমর্টম করে সব কিছু বের করে নিতে পারবো। তো কথা মতো পরবর্তী সিনে আমরা দেখি বিশাল এবং বাদ্রা কোর্টে এই দরখাস্তটা দেয় যে অ্যাঞ্জেলের বডিটা পুনরায় তুলে তার পোস্টমর্টম করার অনুমতি দেওয়া হোক। এমনকি তারা কোর্ট থেকে এটার জন্য পারমিশন পেয়েও যায়। কিন্তু এসব করে ফেরার পথে অতর্কিতভাবে কিছু লোক এসে ফাদারদের উপর হামলা করে দেয়। এই হামলায় ফাদার অনেক আহত হয়ে যায়। তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওইখানে তার ট্রিটমেন্ট চলে। এদিকে বাদ্রা বিশালকে বলছে যে বিশাল, নিশ্চয়ই এসবের পিছনে কেউ না কেউ তো আছেই যে চায় না যে আমরা দ্বিতীয়বার অ্যাঞ্জেলের পোস্টমর্টম করি। কেউ না কেউ সত্যতা চাপা দিতে চাচ্ছে, যার জন্য তারা এখন ফাদারের উপর হামলা করেছে। আর আমার ধারণা যদি ভুল না হয় তারা এখন অ্যাঞ্জেলের কবরের সেখানেও কিছু না কিছু গড়বড় করবেই, যাতে করে আমরা সত্যতা অবধি পৌঁছাতে না পারি। যেমনটা ডক্টর বাদ্রার ধারণা সেইটাই হয়। রাতে তারা যতক্ষণে অ্যাঞ্জেলের কবরের পাশে যায় ততক্ষণে সেখানে কিছু লোক এসে অ্যাঞ্জেলের কবরটা খুঁড়তে শুরু করে। বিশাল লোকগুলোর উপর হামলা করে দেয়, এমনকি তাদের মেরে ধরে সেখান থেকে ভাগিয়েও দেয়। সবাই পালিয়ে গেলেও একজন বিশালের হাতে ধরা পড়ে যায়। সিন শিফট এর পরবর্তী দিন লয়ার, মিডিয়া এবং অনেকগুলো সাধারণ লোকজনের সামনেই অ্যাঞ্জেলের কবরটা খুঁড়ে সেখান থেকে তার বডিটা পুনরায় বের করা হয়। এরপর বাদ্রাও কথা মতো দ্বিতীয়বার অ্যাঞ্জেলের অ্যাটপসি করতে শুরু করে। তবে এই অ্যাটপসিতে অ্যাঞ্জেলের সামনে এমন কিছু সত্যতা আসে যা দেখে তার চোখ কপালে উঠে যায়। সাথে সাথেই সে বিশালকে প্রাইভেটলি ডেকে বলতে শুরু করে যে বিশাল, যে পোস্টমর্টমটা আমি অ্যাঞ্জেলের বডির উপর এখন করলাম এটা অ্যাঞ্জেলের প্রথম পোস্টমর্টম, অর্থাৎ এর আগে তার কোনো পোস্টমর্টম করাই হয়নি। যার অর্থ ওই জেসি হসপিটালের অ্যাটপসি রিপোর্টটা ওটা পুরোটা একটা ফেক রিপোর্ট ছিল। আর তার থেকেও শকিং করা বিষয় হচ্ছে অ্যাঞ্জেলের বডি থেকে তার হার্টটা মিসিং। এসব কিছু শুনে বিশালও একদম শক। আর তারাই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য সাথে সাথে পরবর্তী সিনে ও জেসি হসপিটালে গিয়ে হাজির। হসপিটালটা শহরের অনেক নামি দামি একটা হসপিটাল। এইখানে আসতেই কিছু নামের লিস্টের উপর নজর পড়তেই বাদ্রা এখানে একজন ডক্টরের একটা নাম দেখে বিশালকে বলতে শুরু করে, ওই নামটার দিকে দেখো, ডক্টর আব্রাহাম এবেল। এখন এই এবেল নামটা দেখতেই বাদ্রা মনে হয় যেন এই কিলারের পরবর্তী টার্গেট এই আব্রাহাম এবেলই। কারণ ব্যাটারি অ্যাঞ্জেলের কবরের উপর ওই দিন তাদের জন্য বাইবেলের যে সূত্রটা লিখেছিল তার অনুযায়ী কায়েল যে মার্ডারটা করেছিল সেটা তার ভাইয়েরই, আর তার ভাইয়ের নাম ছিল এবেল। এখন সেই সূত্রটা অনুযায়ী, অর্থাৎ কায়েলের নকশা অনুসারে, যার মানে কায়েলের মতোই এবেলকে মারা।
অন্যদিকে আমরা এক ঝলকের জন্য সেই ডক্টর আব্রাহাম এবিলকেও দেখি, যার মৃত্যু সন্নিকটে। এদিকে আবার জেলের ভিতর দেখা যায় ব্যাটরি এবার এই ডক্টর আব্রাহাম এবিলেরও একটা স্কেচ দেওয়ালে বানিয়ে নিয়েছে। বাদ্রারা তো তাড়াতাড়ি ডক্টর এবিলের সাথে এসে দেখা করে। এসে তারা এই ডক্টর এবেলকে অ্যাঞ্জেলের কেসটার ব্যাপারে খুলে বলে। সাথে তারা এটাও বলে যে স্যার, আমরা কেসটা ভালো মতো তদন্ত করে দেখলাম, আপনাদের হসপিটালের সাথেই এই রহস্য জড়িয়ে আছে। আপনাদের হসপিটালের বিরুদ্ধেও কিছু প্রমাণ পেয়েছি। এটা শুনতেই ডক্টর আব্রাহাম এবেল বিশালের এই কথাটা কাটিয়ে বলে ওঠে, ও আচ্ছা, এখন কি আপনারা এটাই বলতে চাচ্ছেন যে আমরা অর্গান ট্রাফিকিংয়ের সাথে জড়িত? বিশাল বলে, ভুল করেছেন স্যার, আমরা তো এখনও আপনাকে এই বিষয়ে কিছু বলিনি। আমরা আপনাকে বলিওনি যে অ্যাঞ্জেলের হার্ট মিসিং। তাহলে এটা আপনি জানলেন কিভাবে? এখন এই ডক্টর আব্রাহাম এবিল নিজের কথায় নিজে ফেঁসে যায়। তবে সে চালাকির সাথে এই বিষয়টা আর বাড়তে দেয় না, কথাটা ওইখানে শেষ করে দেয়। আর বিশাল এবং বাদরাও এইভাবে তার সাথে কিছু কথাবার্তা বলে সেখান থেকে বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে বাদরা মনে পড়ে সে তো তার মোবাইলটা ভুলে ডক্টর আব্রাহাম এবিলের সেখানে ফেলে এসেছে। তাই সে মোবাইল নেওয়ার জন্য পুনরায় এবিলের বাসার ভিতরে যায়। এমনকি ভেতর থেকে মোবাইলটা নিয়ে আবারও বাইরে চলে আসে। বাইরে সে বিশালকে বলে, আমার মনে হয় কেউ প্রতিটা কদমে কদমে আমাদের উপর নজর রাখছে। ডক্টর এবিলের জীবনের ঝুঁকি আছে, তাই আমাদের সিকিউরিটিও টাইট করতে হবে। এটা বলতে না বলতেই উপরে ডক্টর এবিলের রুম থেকে গুলি চলার একটা শব্দ আসে। যতক্ষণ এরা ভিতরে গিয়ে দেখবে ততক্ষণে দেখা যায় কেউ এসে এবিলকে গুলি করে মেরে দিয়ে চলে গেছে। বাদরারা সেখানে মাস্ক পরা কেউ একজনকে দেখতে পায়, যেই কিনা আব্রাহাম এবিলকে মারতে এসেছিল। তারা তাড়াতাড়ি এই কিলারের পিছনে লেগে যায়। অনেকক্ষণ ধরেই তারা তার পিছু নেয়, কিন্তু শেষমেশ এই মাস্ক পরা লোকটা যে কোনোভাবে এদের তিনজনের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সফল হয়। এর কিছুক্ষণ পর গিয়ে আমাদের সেই মাস্কওয়ালা লোকটার চেহারা দেখানো হয়। আর এখানে আমরা জানতে পারি এ অন্য কেউ নয়, এ আসলে বাদ্রার মরচুরিতেই কাজ করা কালী নামের এই লোকটা ছিল। সিনশিফট পরবর্তী দিন মাইকেল তার সিনিয়র অফিসার বিশালকে এসে বলছে যে স্যার, ওই দিন রাতে ইলিগালি যে লোকগুলো অ্যাঞ্জেলের কবর খুঁড়তে এসেছিল আমাদের যাওয়ার আগে, তাদের মধ্য থেকে যে একজনকে আমরা ধরেছিলাম তাকে আমি অনেক মারধর করে দেখেছি, অনেক জিজ্ঞাসাবাদ করেছি। অবশেষে গিয়ে সে মানি নামের একজনের নাম নিচ্ছে, বলছে এই মানি নাকি তাকে পাঠিয়েছে। তো বিশাল বলে, এই মানিটাকে আবার, তার ব্যাপারে খোঁজ লাগাও। মাইকেল বলে, স্যার, এই মানি অনেক ডেঞ্জারাস, সে যেখানে থাকে এলাকাটা অনেক খতরনাক। লোকমুখে এটা জানতে পেরেছি তাদের ধরার জন্য এখানে এখন পর্যন্ত যে পুলিশ অফিসারটা গিয়েছে কেউ আর বেঁচে ফিরেনি। এটা জানতে পেরে বিশাল একটা প্ল্যান বানায়। দুজন তাদের ভেষভূষ চেঞ্জ করে সাফাইওয়ালার পোশাক পরে ওই মানিদের এলাকাতে ঢুকে পড়ে। এমনকি খুবই চালাকির সাথে তারা এই মানিকেও ধরে ময়লা আবর্জনা গাড়িতে করে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসে। অন্যদিকে কুটে আমরা দেখি ডক্টর বাদ্রা কুটিটা আপিল করছিল ওই আসামি ব্যাটরিকে 5 দিনের জন্য রিমান্ডে নেওয়া হোক, তারপরে সে তার মুখ খুলবে। এরই সাথে বাদ্রা এখানে কুটে কিছু প্রমাণও পেশ করে, যেগুলো দেখার পর এবং বিবেচনা করার পর কুট এই বিষয়ে পারমিশন দিয়ে দেয়। তো সবার সামনে বাদ্রা এখানে ব্যাটরিকে একটা প্রশ্ন করে যে তোমার সফর কি এইখানেই শেষ নাকি এখনও আরও কেউ বাকি আছে? ব্যাটরিও বলে, না, আমার পরবর্তী টার্গেট সে যার স্পন্দন ধূপধূপ করছে আমার অ্যাঞ্জেলের হার্ট দিয়ে। অর্থাৎ ব্যাটরির কথা অনুযায়ী আরও কেউ একজন মরতে চলেছে। অন্যদিকে আমরা বিশালকে দেখি যে মানিকে তারা ধরে নিয়ে এসেছিল তাকে আচ্ছা মতো মারধর করে জিজ্ঞাসা করছিল যে বল, তুই কি লুকাচ্ছিস আর এসব বিষয়ে কি কি জানিস। তো অনেক মারধর খাওয়ার পর মানি ওইখানে কিছু ঘটনা বলতে শুরু করে। সিন আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আসলে যখন অ্যাঞ্জেল প্রেগনেন্ট ছিল, একদিন ব্যাটরি তাকে বাইকে করে হসপিটাল নিয়ে যাচ্ছিল তার চেক আপের জন্য। তখনই মানি এবং তার আরও কিছু লোক মিলে তারা বাইকে করে এসে অ্যাঞ্জেলের গলায় থাকা চেনটা টান দেয়। অর্থাৎ মানিরা ছিল ডাকাত। এখন হুট করে চলন্ত গাড়ি থেকে এইভাবে চেনটা টান দেওয়াতে অ্যাঞ্জেল অনেক খারাপভাবে গাড়ি থেকে নিচে পড়ে যায়। ব্যাটরিও বাইক নিয়ে নিচে পড়ে গেছে। উঠে এসে তাড়াতাড়ি গিয়ে অ্যাঞ্জেলকে তুলতে শুরু করে। অ্যাঞ্জেল অনেক আহত হয়ে গেছিল। অ্যাঞ্জেলের এই অবস্থা দেখে ব্যাটরির তো মাথা খারাপ হয়ে যায়। যেমন তেমন করে সে ওইখানে মানিদের গ্রুপের একজনকে ধরে তাকে আচ্ছা মতো মারতে শুরু করে। এই হাতাহাতির মধ্যে মানিদের গ্রুপের সেই লোকটা পালাতে গিয়ে সে পড়ে যায় একটা ট্রাকের নিচে, যার কারণে ব্যাটরি হয়ে যায় জেল। মানি এবং তার গ্রুপের বাকি লোকগুলো তো পালিয়েছিল, কিন্তু অ্যাঞ্জেল এদিকে আহত হয়ে নিচে পড়েছিল। লোকজন জড়ো হয়ে অ্যাম্বুলেন্সকে কল করলে তারা এসে অ্যাঞ্জেলকে হসপিটাল নিয়ে যায়। আর তাকে যে হসপিটালটাতে নিয়ে যাওয়া হয়েছিল সেটা জেসি হসপিটালটাই ছিল। এখানে দেখা যায় অ্যাঞ্জেল অনেক খারাপভাবেই আহত হয়েছে, তবে সে এখনও জীবিত আছে।
এখান থেকে সিন কাট হয়ে আবারও প্রেজেন্টে চলে আসে। দেখা যায় বাদ্রা ব্যাটরিকে বলছে, তোমার নেক্সট টার্গেট তো ওই লোকটাই যার মধ্যে অ্যাঞ্জেলের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তাই তো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অ্যাক্সিডেন্টের ওই দিনই তো পুলিশ তোমাকে ধরে থানায় নিয়ে আসে, তাহলে বাইরের এইসব তুমি কিভাবে জানতে পারলে? কোনো ওই ফাদারই তোমাকে এইসব জানায়নি তো? এইখানে আমরা একটা শকিং বিষয় জানতে পাই। ওই ফাদারই আসলে ব্যাটরিকে ইনসাফ দেওয়ার জন্যই বারবার জেলের কয়েদিদেরকে প্রেয়ার করার নামে সে ব্যাটরির কাছে আসতো। ফাদার ব্যাটরিকে বলতো, ব্যাটরি তুমি চিন্তা করো না, তোমার সাহায্যের জন্য গড এসে পড়েছে, সে নিশ্চয় তোমার সাহায্য করবে, কিন্তু তার আগে আমি যেমনটা বলি তোমাকে ওরকমটা করতে হবে। মূলত এইভাবে ফাদার ব্যাটরিকে দিয়ে জেলের ভিতরে ওই টার্গেটগুলোর ফেস ড্র করাতো। যেমনটা ফাদার বলতো ব্যাটরিও তেমনটাই করত। এইসব জানতে পেরে বাদ্রা বিশালকে বলে, বিশাল, যদিও ফাদার ব্যাটরির সাহায্য করেছে এটা মানলাম, কিন্তু ওই দিন তো ফাদারের উপর আতর্কিত হামলার পর থেকেই সে তো আইসিইউতে আছে, কিন্তু তারপরও টার্গেট আব্রাহাম এবিলের মার্ডার হয়েছে। তার মানে এইসবের মধ্যে আরও কেউ আছে যে ব্যাটরির হয়ে তার প্রতিশোধগুলো নিচ্ছে। আমার তো এমন মনে হচ্ছে সে সবসময় আমাদের আশেপাশে আছে, আমাদের মধ্য থেকে কেউ একজন। আর কে সেটা, ওটা আমাদের জলদি খুঁজে বের করতে হবে। এটা বলতে সিন শিফট হয়ে যায় কালী নামের ওই লোকটার উপর, যে কিনা মর্চরিতে বাদ্রার সহযোগিতা করত। কালী এখানে মর্চরিতে একটা ডেড বডির পাশে দাঁড়িয়ে তার জন্য কান্না করছিল। এখানে আমরা কালীর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কালীর পরিবার বলতে তার আদরের দুজন মেয়ে, যাদের নিয়ে তার পুরো পৃথিবী, হাসি খুশি সব কিছুই। আর একটু আগে কালী মর্চরিতে যে ডেড বডির পাশে দাঁড়িয়ে কান্না করছিল, ওইটা আসলে তার দুই মেয়ের মধ্যে একজনের বডি ছিল, যার নাম হচ্ছে প্রিয়া। যে প্রিয়া কিনা ও জেসি হসপিটালেই একজন নার্স ছিল। ওই দিনের শিফটে, অর্থাৎ যেদিন অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্টের পর তাকে হসপিটাল নিয়ে আসা হয়, তার সার্জারির সময় প্রিয়া নার্সের দায়িত্বে ছিল। এখন সেখানে সার্জারির সময় কি না কি হয়, প্রিয়া বাসায় এসে রুমে একা বসে অজোরে কাঁদতে থাকে। তার বাবা কালী এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? প্রিয়া বলে, বাবা, আজ অ্যাঞ্জেল নামের একটা মেয়েকে অ্যাক্সিডেন্টরত অবস্থায় সার্জারির জন্য নিয়ে আসা হয়। মেয়েটা প্রেগনেন্টও ছিল। সার্জারির দায়িত্বে ছিল ডক্টর সেলিম। ডক্টর সেলিম অ্যাঞ্জেলের একটুও পরোয়া না করে সে অ্যাঞ্জেলের পেট কেটে ওই বাচ্চাটিকে বের করে। বাচ্চাটাও মরা অবস্থাতে দুনিয়াতে আসে, কারণ তখন অ্যাঞ্জেলের হালত অনেক গুরুতর ছিল। আমাকে বলা হয় পলিব্যাগে করে বাচ্চাটাকে নিয়ে গিয়ে আবর্জনা ফেলার জায়গায় ফেলে দিয়ে আসতে। কথা মতো আমিও সেটাই করতে গিয়েছিলাম, কিন্তু যখন আমি তাকে ফেলতে যাব তখনই বাচ্চাটা কান্না করে ওঠে। কোনো এক মিরেক্কেলের মতো বাচ্চারা জীবিত হয়ে ওঠে। আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ ডক্টর সেলিমের ওই অপারেশনে অ্যাঞ্জেলের মৃত্যু হয়ে গেছিল। এখন এই বাচ্চাটিকেও কোনো সে মেরে না দেয়, এই জন্য বাচ্চাটিকে আমি আমার সাথে নিয়ে এসেছি। এই যে দেখো, এই বাচ্চাটাই। প্রিয়া তার বাবা কালীকে এই সব কিছু খুলে বলার পর কালী এবং প্রিয়া মিলে বাচ্চাটিকে নিয়ে ফাদারের কাছে যায়। ফাদারকেও সে তারা সব কিছু জানায়, যেগুলো শোনার পর ফাদার তাদের বলে, যারা এই ঘৃণ্যতম কাজটা করেছে, পৃথিবীতে আসার আগে বাচ্চাটিকে অনাথ করেছে, তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। সিন এখান থেকে প্রেজেন্টে আসে। দেখা যায় ফাদারের মৃত্যু হয়ে গেছে, এতদিন আইসিইউতে তার ট্রিটমেন্ট চলছিল। এদিকে বাদ্রা বিশালকে বলছে, বিশাল, আমাদের সেই লোকটাকে খুঁজে বের করতেই হবে যার ভিতর ইলিগেলি অ্যাঞ্জেলের হার্ট ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়েছে, কারণ এই খুনের পরবর্তী টার্গেট সেই। এটার জন্য বিশালরা নিউজের মাধ্যমে এটা প্রচার করে দেয়, অ্যাঞ্জেলের অ্যাক্সিডেন্টের ওই দিনটাই, মানে ওই তারিখে এই শহরে যাদের যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে বা হার্টের অপারেশন হয়েছে, তারা যেন পুলিশ স্টেশন আসে। বিশালরা এইসব করে এর থেকে আরেকটু এগোতে যাবে কি, তখনই ডক্টর সেলিমের বাবা আলী রহমান মিনিস্টারের সাথে কথা বলে বিশালের অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, কারণ সে এখনও পর্যন্ত তার ছেলের খুনিকে ধরতে পারেনি। এর জায়গায় এই কেসটা চলে যায় স্পেশাল ব্রাঞ্চের হাতে। বিশাল ও মিনিস্টারকে সে সোজা জিজ্ঞাসা করে যে এমনটা কেন করলো। সে তো এই কেসের গুড় অব্দি প্রায় পৌঁছে গিয়েছে। ওইখানে থাকা ডক্টর সেলিমের বাবা আলী রহমান বলে ওঠে, তোমার ট্রান্সফার এই জন্যই করা হয়েছে কারণ তুমি অ্যাঞ্জেলের যে হার্ট ট্রান্সফারের ব্যাপারটা ওটা মিডিয়ার মধ্যে সবাইকে বলে দিয়েছ। আর এই বিষয়টা আমাদের একদমই পছন্দ হয়নি, কারণ অ্যাঞ্জেলের হার্টটা 2 কোটি টাকার বিনিময়ে আমরা বিক্রি করেছি। এইখানে আমরা বড়সড় একটা রহস্য জানতে পারি। ওই দিন জেলের ভেতর ব্যাটরির উপর হামলা করানো, ফাদারের উপর হামলা করানো, আর রাতের অন্ধকারে এসে অ্যাঞ্জেলের কবর খোঁড়ানোর পেছনে এই আলী রহমানদেরই হাত। কারণ সে জানে অ্যাঞ্জেলের শরীর থেকে হার্ট মিসিংয়ের ব্যাপারটা সামনে আসলে সেই ফাঁসবে, কারণ এতদিন তারা আসলে হসপিটালে ইলিগালি এই ব্যবসাটা করে আসছে। এইখানে বিশালও একটু মুচকি হেসে বলে, আলী রহমান,
আমি যতদূর জানি ব্যাটির পরবর্তী টার্গেট যার ভিতরে অ্যাঞ্জেলের হার্ট আছে সে না, বরঞ্চ তার পরবর্তী টার্গেট তুমি। এখন তুমি যদি নিজেকে বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও। এসব বলে বিশাল রেগে মেগে সেখান থেকে চলে আসে। বাদ্রাকে এসে বলে, এই পুরো সিস্টেমটার মধ্যে না ময়লা আবর্জনায় ভরে আছে। এখানে ইমানদারিতে বা সোজাসুজিভাবে কিছু করা যাবে না। আমার ট্রান্সফার অন্য জায়গায় করে দেওয়া হয়েছে, কারণ ওই যে আমরা সোজাসুজিভাবে এগুচ্ছিলাম। সিন চলে আসে ডক্টর সেলিমের বাবা সেই আলী রহমানের উপর। আলী রহমান তার গাড়ি করে বাসার দিকে ফিরছিল, কি তখনই আমরা দেখি গাড়ির ভিতরে এতক্ষণ ধরে সেই কালী চুপচাপ সেখানে লুকিয়েছিল। এক নিমিষেই সে আলী রহমানকে কিডন্যাপ করে এখান থেকে অন্য এক জায়গায় নিয়ে যায়। চেয়ারের সাথে আলী রহমানের হাত পা বেঁধে কিছু একটা করছে। আলী রহমান বলছে, আমার ছেলেকে কি তুমি মেরেছ? আর নিশ্চয় এখন আমাকেও মারতে চলেছ, তাই তো? তোমার যত টাকা লাগবে তত দিব তোমায়, আমাকে ছেড়ে দাও। এটা বলতেই পিছন থেকে কেউ একজন আলী রহমানকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আর এইখানে চলে আসে মুভির আসল টুইস্ট। দেখা যায় সেটা অন্য কেউ না, সেটা ছিল ডক্টর বাদ্রা। জি ঠিকই ধরেছেন, ডক্টর বাদ্রা এবং কালী মিলেই মার্ডারগুলো করেছে। বাদ্রা এখানে আলী রহমানকে কিছু ঘটনা বলতে শুরু করে। আসলে বাদ্রা একজন সিনিয়র প্যাথোলজিস্টের পাশাপাশি একজন টিচারও ছিল। মেডিকেল স্টুডেন্টদেরকে সে পড়াতো। একদিন সে তার স্টুডেন্টদেরকে মরা মানুষের অ্যাটপসির ব্যাপারে পড়াচ্ছিল। এই ব্যাপারে তাদেরকে অনেক কিছু শেখায়ও, যে কিভাবে পোস্টমর্টম করতে হয়, কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়, এইসবে আর কি। আর এই ট্রেনিংয়ের মাঝেই বাদ্রার হাতে এখানে অ্যাঞ্জেলের অ্যাটপসি রিপোর্টটা এসে পড়ে, যেখানে সে অ্যাঞ্জেলের ফটোটা দেখেই কালীকে বলে, আরে এই মেয়েটাকে তো আমি চিনি। একদিন বাস স্টপেই অ্যাঞ্জেলের সাথে তার দেখা হয়েছিল। ভাগ্যক্রমে দুজনের টিকিট পড়ে একই বাসে একই সিটে পাশাপাশি, যেখানে দুজন গল্প করতে করতে তাদের সেই জার্নিটা কন্টিনিউ করতে থাকে। অ্যাঞ্জেল তার ব্যাপারে অনেক কিছুই বাদ্রাকে শেয়ার করে, বলে, দিদি আমি প্রেগনেন্ট। এর সাথে অ্যাঞ্জেল বাদ্রাকে একটা লকেটও দেখায়, যেখানে লকেটের ভিতর এক পাশে ব্যাটারি এবং অ্যাঞ্জেলের ফটো, লকেটের অপর পাশটা খালি ছিল। বাদ্রা অ্যাঞ্জেলকে সে খালি পাশটার ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন অ্যাঞ্জেল তাকে বলে, দিদি আমার যখন বাচ্চা হবে না তখন সেখানে তার ফটো লাগাবো। এইভাবে গল্প করতে করতে একটু পর অ্যাঞ্জেলের বাস স্টপ চলে আসলে সে নেমে বাদ্রাকে বিদায় জানিয়ে তার বাসার দিকে চলে যায়। আর তার চলে যাওয়ার একটু পরেই বাদ্রা এখানে দেখে অ্যাঞ্জেল ভুলে সেই লকেটটা তার সিটের মধ্যেই ফেলে চলে গেছে। বাদ্রা সেটা খুঁজে পায় আর সেটা তার কাছে রেখে দেয়, যেটা এখনো পর্যন্ত বাদ্রার কাছে আছে। এখন কালী বাদ্রার মুখ থেকে এসব শোনার পর বাদ্রাকে সব সত্যি জানিয়ে দেয়, যে অ্যাঞ্জেলদের সাথে আসলে কি হয়েছে, তার মৃত্যু কিভাবে হয়েছে। ওই যে ডক্টর সেলিম রাই তার মৃত্যুর জন্য দায়ী। ট্রিটমেন্ট করে অ্যাঞ্জেলকে বাঁচানো যেত, কিন্তু তার ট্রিটমেন্টের খরচ কে চালাবে? উপর থেকে তার হার্ট বিক্রি করে ডক্টর সেলিমরা অনেক টাকা কামাতে পারবে, এই লোভে তারা অ্যাঞ্জেলকে মেরে দিয়েছিল। এইসব কিছু জানতে পেরে বাদ্রা প্রিয়ার কাছ থেকেও গিয়ে এইসব কিছু জিজ্ঞাসা করে। এর সাথে অ্যাঞ্জেলের বাচ্চাটাকে নিয়ে, যাকে প্রিয়া বাঁচিয়েছিল, অ্যাঞ্জেলের কবরের কাছে যায়, যেখানে ফাদারের সাথেও দেখা হয়। ওইখানে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আজ যেটা হয়েছে সেটা শুধুমাত্র একজন অ্যাঞ্জেলের সাথেই না, বরং সেটা প্রতিনিয়ত প্রতিদিনই হয়ে চলেছে, যেখানে কিনা ডক্টর সেলিমের মতো লোকেরা একটু থেকে একটু কিছু হলেই পেশেন্টদের সার্জারি করার নামে তাদের মেরে তাদের বিভিন্ন পার্টস ইলিগেলি বিক্রি করে দিয়ে কালো ব্যবসা করে আসছে। এর জন্য তারা কারো জীবনের কোনো পরোয়া করে না, যেমনটা অ্যাঞ্জেলের সাথেও করেছে। প্রিয়া তুমি এক কাজ করো, তুমি তো সেই জেসি হসপিটালে কাজ করো, চুপি চুপি তুমি ডক্টর সেলিমের কেবিনে গিয়ে সে ফাইলগুলো হাসিল করতে পারো কিনা দেখো। ওখানে অবশ্যই এরকম কেসগুলোর ডকুমেন্ট থাকবেই, সেইগুলো হাসিল করতে পারলেই আমরা কিছু না কিছু একটা ব্যবস্থা করতে পারবো, এদের মুখোশ সবার সামনে আনতে পারবো। বাদ্রার কথা মতো প্রিয়া ওই দিন চুপি চুপি ডক্টর সেলিমের কেবিনে গিয়ে তার ল্যাপটপ থেকে প্রয়োজনীয় সবগুলো ডকুমেন্ট কপি করে তার কাছে নিয়ে নিচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক ওই সময়ই ডক্টর সেলিম সেখানে এসে পড়ায় পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। প্রিয়া সেখানে লুকিয়ে পড়ার অনেক চেষ্টা করে, কিন্তু ডক্টর সেলিম তাকে ধরেই নেয়। প্রিয়ার উপর সে এতটাই রেগে যায়, ওইখানে থাকা কিছু ভয়ানক কেমিক্যাল তার উপরে ঢেলে দিয়ে প্রিয়াকে সে অনেক খারাপভাবে সে মেরে দেয়। প্রিয়াকে এমন খারাপভাবে মেরে বাইরে এইটা প্রমাণ করে দেয় প্রিয়ার সাথে এটা একটা দুর্ঘটনা হয়েছে, সে নাকি নিজে নিজেই অ্যাক্সিডেন্টলি কেমিক্যালগুলোর উপর পড়ে তার এমন হালত হয়েছে। প্রিয়া তখনও পুরোপুরি মারা যায়নি, মৃত্যুর সাথে লড়াই করছিল। হসপিটাল বাদ্রা তাকে দেখতে গেলে প্রিয়া ইশারায় ইশারায় কোনোরকম করে ওই খাতিলগুলোর নাম বাদ্রাকে জানিয়ে দেয়, যে ডক্টর সেলিম এবং তার সিনিয়র ডক্টর আব্রাহাম বেল এবং সেলিমের বাবা আলী রহমানি এইসবের জন্য দায়ী।
তারা তিনজনই এই হসপিটালে এই কালো ধান্দাটা চালাচ্ছে। কোনো রকম করে বাদ্রাকে এইসব জানিয়ে দিতেই প্রিয়ার মৃত্যু হয়ে যায়। এখন চোখের সামনে প্রিয়ার এমন হালত দেখে বাদ্রা পুরোই ভেঙে পড়ে। কারণ প্রিয়ার এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী মনে করছিল, কারণ সেই তো প্রমাণের জন্য তাকে সেলিমের কেবিনে পাঠিয়েছিল। বাদ্রা অনেক পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর কোনোরকম নিজেকে শক্ত করে কালী এবং ফাদারের সাথে মিলে তারা এইটাই প্ল্যান বানায়। যত রোগ তারা ভেবেছে এই লোকগুলো তার চেয়েও নিকৃষ্ট, তাই তাদের শাস্তিও ওই রকমই হতে হবে, অর্থাৎ তাদের শাস্তিও এখানেই, যেটা মৃত্যু। ফাদার, আপনি সর্বপ্রথম ব্যাটরির সাথে হাজতে দেখা করে তাকে বলুন যে গড তোমার কথা শুনে নিয়েছে। তোমার অ্যাঞ্জেলের মৃত্যুর জন্য যারা দায়ী তারা শাস্তি পেতে চলেছে, কিন্তু পুলিশদের গুমরা করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। যাদের মার্ডার হবে তুমি জেলের দেওয়ালে তাদের একটা স্কেচ বানিয়ে দিবে। পুলিশদের এমনভাবে গুমরা করতে হবে যেন তারা আসল রহস্য অব্দি পৌঁছানোর আগেই আমরা আমাদের টার্গেটদেরকে শেষ করে দিতে পারি। ব্যাটরিও ফাদারের কথা মতো এটাই করছিল, তবে বাদ্রা ফাদারকে এটা মানা করে দিয়েছিল যেন ব্যাটরি এটা জানতে না পারে যে এসবে বাদ্রা তাদের সাহায্য করছে, সেই যে তার ইনসাফের জন্য লড়বে, এটাই আর কি। এইভাবে বাদ্রারা দারুণ একটা প্ল্যান বানিয়ে সর্বপ্রথম কালীর সাহায্যে ওই ডক্টর সেলিম রহমানকে কিডন্যাপ করে নেয়। তাকে নিয়ে এসে অনেক খারাপভাবে নির্যাতন করে, তিলে তিলে তাকে জানে শেষ করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশদের গুমরা করার জন্য কেরোসিনের একটা গ্যালনে তার মর্চরি রুম থেকে কোনো এক মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেই গ্যালনটাতে লাগিয়ে সেটা ওইখানে ফেলে দিয়েছিল, যাতে পুলিশরা এই ফিঙ্গারপ্রিন্টের লোকটাকে খোঁজার পিছনে কনফিউজড হয়ে থাকে। এরপর আসে ডক্টর আব্রাহাম এবিলকে শেষ করার ব্যাপারটা। ওই দিন যখন বিশাল এবং বাদ্রা আব্রাহাম এবিলের সাথে দেখা করতে গিয়েছিল না, তখন বাদ্রা ভুলে তার মোবাইলটা আব্রাহামের সেখানে ফেলে আসা নাটক করে। তারপর সে মোবাইল নিয়ে আসার নামে দ্বিতীয়বার আবারও ভিতরে যায়। ঠিক ওই মুহূর্তেই সে পিস্তলে সাইলেন্সার লাগিয়ে সে সাইলেন্সারওয়ালা পিস্তলটা দিয়ে আব্রাহাম এবিলকে শ্যুট করে জানে মেরে দিয়েছিল। এরই সাথে সেইখানে এমন একটা ডিভাইস সে লুকিয়ে দিয়েছিল যেটার মধ্য থেকে কিছুক্ষণ পর গুলি চলার মতো শব্দ আসবে। এভাবে ভিতরে সবকিছু সেট করে দিয়ে বাদ্রা বাইরে এসে আবারও বিশালদের সাথে যোগ দেয়। আর প্ল্যান মতো একটু পরেই সেই ডিভাইসটা থেকে গুলি চলার মতো শব্দ আসে। এরপর তারা সবাই ভিতরে ছুটে যায়। বাদ্রা আগে থেকে সেখানে কালীকেও এক জায়গায় লুকিয়ে থাকতে বলেছিল, যাতে করে বিশালরা এটাই মনে করে যে এই লোকটাই আব্রাহাম এবিলকে মেরেছে। অর্থাৎ সন্দেহটাও আর বাদ্রার উপর আসলো না। এইভাবে বাদ্রারা পুরো প্ল্যানটা বানিয়ে অ্যাঞ্জেল এবং প্রিয়ার দুই হত্যাকারীকে জানে শেষ করে দিয়েছে। এখন বাকি রইল আলী রহমান। বাকি দুজনের মতো আলী রহমানকেও বাদ্রা অনেক নিষ্ঠুরভাবে নির্যাতন করে করে মারে। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। দ্বিতীয়বারের মতো অ্যাটপসি করার জন্য অ্যাঞ্জেলের লাশটা কবর থেকে তোলা হয়েছিল না, কাজটা হয়ে যাওয়ার পর তার লাশটাকে আবার দাফন করা হচ্ছে। এখানে ব্যাটরিকেও নিয়ে আসা হয়। এবার ব্যাটরি অ্যাঞ্জেলের জন্য অজুরে কান্না করে। তখনই বাদ্রা সেখানে এসে ব্যাটরিকে অ্যাঞ্জেলের ওই লকেটটা দেয় যেটা অ্যাঞ্জেল বাসের সিটে ফেলে গিয়েছিল। ব্যাটরি লকেটটা খুলে দেখে এক পাশে সে এবং অ্যাঞ্জেলের ফটো, অন্য পাশে তাদের মেয়ে মীরার ফটো। এটা দেখে ব্যাটরি আরও জোরে কান্না করে। এবার খুশির কান্না, কারণ সে বুঝে গেছে তার মেয়ে বেঁচে আছে, তার বাচ্চাকে বাদ্রারা বাঁচিয়ে নিয়েছে। বাদ্রা খুব যত্ন সহকারেই নিজের মেয়ের মতো করেই মীরার লালন পালন করছিল। এরপর একদম শেষের দিকে বাদ্রা তার স্টুডেন্টদেরকে একটা ওয়ার্ডের মিনিং শেখাচ্ছিল, যে ওয়ার্ডটা ছিল কাডাভার। এই কাডাভারের মানেটা হচ্ছে যে লোক স্বেচ্ছায় মেডিকেল স্টাডির জন্য তার বডিটা ডোনেট করে। এদিকে মিডিয়ার মধ্যে তুলপাড়, আলী রহমান মিসিং, তার কোনো আতাপাতা নেই। অন্যদিকে পুলিশ এখনও ডক্টর সেলিম এবং আব্রাহাম এবিলের কেসে ওই ফেক ফিঙ্গারপ্রিন্ট এবং বাজার পাতানো জালে আটকে আছে। আর এভাবে দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো মুভি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।